আস্তে আস্তে ব্যবসাটা বড় হলো, হয়ে একটা মোবাইল ফিল্ম ইউনিট তৈরি হলো। খালবিলের মধ্যে দিয়ে তারা জমিদার বাড়িতে গিয়ে পৌঁছতেন। তারা আগে যদি কোনো জমিদারের জায়গা দিয়ে যেতেন, তারা সিনেমা যাচ্ছে বলে আটকে দিতেন। তখন এখান থেকে লোক গিয়ে আবার তার পারমিশন নিয়ে সেই জায়গা থেকে ছাড়তো। সে আগে দেখিয়ে অঙ্গীকার থাকতো যে ফেরার পথে এখানে সিনেমা দেখি যেতে হবে। আর্থিক লাভটা অনেক বেশি হতো। সেটা আমাদের ছোটোবেলায় আমরা দেখেছি, যখন মোবাইল ফিল্ম ইউনিট ছিল তখন বস্তায় করে পয়সা আসতো। এই রসা থিয়েটারে প্রথম রিলিজ হলো 1921 সালে রত্নাকর আর বিলেত ফেরত। প্রথম বাঙালিদের তৈরি বাঙালিদের ছবি। তার যে হ্যান্ডবিল সেটা এখন আছে আমার কাছে, তাতে লেখা বাঙালি প্রযোজিত, বাঙালি পরিচালিত, বাঙালি পরিবেশিত, বাঙালি সঙ্গীত, বাঙালি অভিনীত প্রথম বাংলা ছবি। যখন একটা গতি আসে না, তখন কিন্তু পেছনের যে শত্রুতা সেগুলো সব উড়ে যায়। ম্যাডান সাহেব ব্যবসা গুটোলেন, ইংরেজ পালাচ্ছে, বাঙালি দাঁড়াচ্ছে এবং বাঙালি তার প্রতিশোধটা নিচ্ছে। সেটা কিন্তু প্ল্যান করে নিচ্ছে। আজকে যে সিঙ্গল স্ক্রিন সিনেমা হাউসগুলো আছে সেগুলো তো ঠিকই চলছে। আজকে 400টা ছিল 100টা হয়ে গেছে, কারণ মধ্যখানে একটা ঝড়ে গেছে। সেই ঝড়টাকে শুধু বলা হয় বাঙালি ছবি দেখলো না। বাঙালিকে ছবি দেখার উপযোগী করে তো দেখুন, তোমরা সেরকম ছবি করেছিল, করা হয়নি। সেটা নিজের দোষটা নিজে স্বীকার করো না। দর্শকের কি দোষ? বিলাসিতা ছাড়ো, রাস্তায় নামো। আমি যদি রাস্তায় নামতে পারি 121 বছরে, তুমি 4 মাসে কেন পারবে না ভাই? এখন যেসব জিনিসগুলো হচ্ছে আমি ঘৃণা করি। এই পরিবেশটাকে পাল্টাতে হবে। প্রত্যেক মানুষ তার প্রত্যেক মানুষের নিজস্ব সম্মান নিয়ে উঠে দাঁড়িয়ে বলবে আমি বাংলা সিনেমা করি, আমি বিক্রি হয়ে গিয়ে করি না। যেদিন বলবে বাংলা সিনেমা দাঁড়িয়ে পড়বে। নমস্কার, চলে এসেছি ভাবনাঘরের নতুন পর্ব নিয়ে। এই যে আমরা রাস্তাঘাটে, সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় শুনি যে বাংলা সিনেমার পাশে এসে দাঁড়ান। মানে হঠাৎ করে বাংলা সিনেমার পাশে এসে কেন যে দাঁড়াতে হবে সেটা সত্যি ভাবার বিষয়। কিন্তু যাই হোক, সেটা নিয়ে তো ভাববই। এবং ভাবার জন্যে মানে যিনি এবং যার পূর্বপুরুষেরা এইটা নিয়ে ভেবেছেন এতদিন ধরে, তেমন মানুষের সাথে আজকে কথা বলবো। বাংলা সিনেমার একেবারে সূচনা লগ্ন থেকে তাদের যে ব্যবসা এবং তাদের যে এই সিনেমাকে দেখার যে নতুন পন্থা, সেসব নিয়ে আজকে কথা বলবো। আমাদের সাথে আছেন অঞ্জন বোস। অঞ্জনদা নমস্কার। নমস্কার। অঞ্জনদা, তোমার আশাটা তো আমরা শুনবো যে তুমি তোমার এলে কিভাবে ছবির এই বাণিজ্য করার বিষয়। তার আগে এই অরোরা ফিল্ম কর্পোরেশন শুরু হলো কিভাবে, তার ইতিহাসটা যদি একদম শুরু থেকে বলো। বাংলা আমি পড়তে গিয়ে দেখছিলাম প্রায় 1904 বা 1906 শুরু হচ্ছে। সেই গল্পটা যদি তুমি সেইখান থেকে শুরু করো। 1906 সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল। তখন বাঙালিতে এমনি আবেগেই চলে। তখন কিন্তু অনেকগুলো বড় বড় সংস্থা তৈরি হয়েছিল, যেমন এইচ বোসে রেকর্ড কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি, তারা এখনও আছেন। এইচ বোসের রেকর্ড কোম্পানি থেকে তো HMB হয়ে নতুনভাবে তো শুরু হয়েছে। তারপরে কুষ্টিয়াতে চক্রবর্তীদের কাপড়ের মিল। সেই সময়ে কিন্তু এই আমার দাদু আকর্ষিত হয়েছিলেন এই মিডিয়া লাইনে। তার পেছনে আর একটা জিনিস আমি সবসময় সবাইকে বলি, সেটা হচ্ছে যে অরোরার যদি কাউকে গুরুত্ব দিতে হয় প্রতিষ্ঠার জন্যে, তিনি হচ্ছেন আমার ঠাকুমা প্রফুল্লনলিনী বসু। 11 বছর বয়সে হাওড়া থেকে নৌকো করে কাশ্মীরের ঘাটে এসে চারপাই করে বাগবাজারের বাড়িতে, আমাদের বাড়িতে এসে ঢুকেছিলেন। আচ্ছা। তারপরে সেই বাড়িটা তারই বাড়ি হয়ে গিয়েছিল। তখন দাদুর বয়স হচ্ছে 16 বছর। ওনারা 6-7 জন ভাই। তো তার বাবা নরসিংহচন্দ্র বোস, দাদুর বাবা। আর দাদার নাম হচ্ছে অনাদিনাথ বসু। তো তাই সেই 6 ছেলেকে নিয়ে একটা অ্যাসিডের কারখানা করে দিয়েছিলেন বন্ডেল রোড, ওই রকম একটা কোনো জায়গায়। আচ্ছা। দিদা ওই ছোটো বয়সেই বুঝেছিলেন যে দাদু একটু অন্যরকম ছিলেন, যে ব্যবসায়ীরা একটু অন্য
একটু প্রতিভাবান হন, হুম হুম যে ওদের মধ্যে যদি, ভাইদের মধ্যে যদি এই ভদ্রলোক পড়ে যান, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। কারণ উনি ওটাও পারবেন না, আর নতুন কিছু করার যে প্রচেষ্টা সেটাও নষ্ট হবে। ওনাকে বার করে নিয়ে আসেন। আচ্ছা। সেটা কিন্তু একদম আমার দিদার উৎসাহ। আর একটা বাচ্চা মেয়ে একটা, সে 3বার বৃত্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে। আসার পর কি তৈরি হলো? আসার পর তৈরি হলো একটা অর্গানাইজেশন, তার নাম হচ্ছে থিয়েটার অ্যান্ড ম্যাজিক্যাল কোম্পানি। আচ্ছা। সে সরজুবালা দেবী তখন নাচতে নাচতেন এবং ম্যাজিক দেখাতেন আমাদের ওখানে এক ভদ্রলোক চারু ঘোষ, এবং তার ব্যবসাটা দেখতেন আমার দাদু। এবং তাতে ছবি দেখাতেন দেবী ঘোষ বলে, তখনকার দিনের খুব মানে খেয়ালি একজন প্রজেকশনিস্ট। তিনি ছবি দেখাতেন। ছবি মানে কোন ধরনের ছবি? বাইরের ছবি? তখন তো সিনেমা মানে তো সিনেমা না, বোধহয় তখন 10-12 বছর বয়স আর কি। হ্যাঁ হ্যাঁ, সেই 3টে নিয়ে তারা কিন্তু ঘুরে বেড়াতেন। এবং সব থেকে ভালো এর মধ্যে একটা গল্প আছে, সেটা হচ্ছে যে তখনকার দিনে চলচ্চিত্রের মধ্যে যারা আসতেন তারা কিন্তু সব বকাটে ছেলে। হ্যাঁ, পাড়ার যার কিছু হতো না, তখন আমার দাদুকে সবাই এসে বলতো, অনাদি আমার এই ছেলেটাকে নিয়ে নেই। এই করে কিন্তু গড়ে উঠেছিল কাশ্মীর ঘাট শেষে অরোরা সিনেমা কোম্পানি। আচ্ছা। এবং তার মধ্যে মার্কেটিং করতে হবে, তখনও তো মার্কেটিং ছিল। একটা মজার গল্প বলি। সেটা হচ্ছে যে এই যে অনুষ্ঠানটা হবে, তা সবাই যে বাড়িতে মেলা বাঁধা থাকতো সেই বাড়িতে গিয়ে বলতো যে আপনারা এখানে সিনেমা দেখাবেন, ম্যাজিক দেখাবেন। আচ্ছা। তো সেটা করতো জেনারেলি আমার দাদুর বোনের ছেলে, তার নাম ছিল পশুবাবু বলে সবাই ডাকতো। পশুবাবু সেটা করতেন, মার্কেটিং হেড। তুমি খেয়াল করেননি সেই বাড়িটা সাদা দিয়ে মোড়া। আচ্ছা। শুধু মারতে বাকি রেখেছিল, সেটা ছিল শ্রাদ্ধ বাড়ি। এই গল্পগুলো আমার ঠাকুমা আমাকে বলেছেন, কারণ আমি আমার দাদুকে দেখিনি। এবং উনি মারা যাবার 1 বছর বাদে আমি জন্মেছি। এবং আমার ঠাকুমার কিরম মনে হয়েছিল আমি বোধহয় রিকার্নেশন অফ অনাদিনাথ বসু। সেই জন্যে সেই বকাটাপনা আপনার মধ্যেও আছে আর কি। সেটাও আছে। এবং উনি আমাকে ওনার সঙ্গে আমি থাকতাম, এবং অনেক কিছুতে উনি আমাকে অনেক অ্যাডভান্টেজ দিতেন। আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, তার মধ্যেও চা খাওয়াটা উনি শিখিয়েছিলেন। মা বারণ করতেন, আর উনি নিজে কিন্তু তখন সে অ্যালুমিনিয়ামের এতে বাটিতে চা খাওয়া হতো না, উনি আমার জন্য রেখে দিতেন যে আমি খাবো। তো উনি করে আমার কিন্তু ব্রেন ওয়াশটা করে দিয়েছিলেন ছোট থেকেই যতটা সম্ভব করে দিয়েছিলেন। দাদুর গল্প বলে, তখনকার দিনের গল্প বলে। এবং তখনকার যখন আমাদের আস্তে আস্তে ব্যবসাটা বড় হলো, হয়ে একটা মোবাইল ফিল্ম ইউনিট তৈরি হলো। আমাদের 8টা ইউনিট ছিল। তারা গ্রামে জমিদার বাড়িতে গিয়ে তাদের কোনো অনুষ্ঠানে ওই সিনেমা দেখাতো। তখন কিন্তু ম্যাজিক আর নাচটা বন্ধ হয়ে গিয়েছিল। বিদেশ থেকে ফিল্ম এনে সেগুলো দেখানো হতো। কি ছবি ছিল? মানে যেটা বেশিরভাগ তো সাইলেন্ট ছবি। হ্যাঁ, এবং সাইলেন্ট ছবির জন্যে চার্লি চ্যাপলিন জাতীয় ছবি, কিছু ছবি আমি দেখেছিলাম, কিন্তু তারপর তারা কোথাও হারিয়ে গেছে জানি না। কারণ তারা তো নাইটেড ফিল্ম ছিল। নাইটেড ফিল্মকে আমরা নিজের থেকে আগুন লেগে যেত। মানে ওটা হিট সেনসিটিভ ছিল নাকি? ভীষণ সেনসিটিভ, খুব তেতে গেলে বা সেই জন্যে চটের ভিজিয়ে তার মধ্যে ফিল্ম রাখতে হতো, যত্নে রাখতে হতো। হ্যাঁ, খুব যত্ন করে রাখতে হতো। তো সেরকম করে এই 8টা ইউনিট, তখন তো আর স্মার্টফোন ছিল না, তখন টেলিগ্রাম ছিল, ভাগ্যিস ছিল না সেই সময়। হ্যাঁ, এবং এই যে ছেলেগুলো বেরিয়ে গেল, এবং তখন কমিউনিকেশন মেন মোডটা ছিল যে নৌকো, খালবিলের মধ্যে দিয়ে তারা জমিদারের বাড়িতে গিয়ে পৌঁছতেন। তারা আগে যদি কোনো জমিদারের জায়গা দিয়ে যেতেন, তারা সিনেমা যাচ্ছে বলে আটকে দিতেন। তখন এখান থেকে লোক গিয়ে আবার তার পারমিশন নিয়ে সেই জায়গা থেকে ছাড়তো, সে আগে দেখিয়ে অঙ্গীকার থাকতো যে ফেরার পথে এখানে সিনেমা দেখি যেতে হবে। সেটা একটা ভীষণ মজার ব্যাপারের সঙ্গে ছিল। কিন্তু আর্থিক
লাভটা অনেক বেশি হতো। সেটা আমাদের ছোটবেলায় আমরা দেখেছি যখন মোবাইল ফিল্ম ইউনিট ছিল তখন বস্তায় করে পয়সা আসতো এবং পয়সাগুলো এসে না আমাদের বাড়ির উঠোনের মধ্যে পাহাড়ের মতন ফেলে দিত। এটা তো একটা সম্ভাবনা ছিল নৌকা ডুবে যাওয়ার, মানে অত টাকা নিয়ে আসতে হবে, সত্যি কথা একদম। এবং নৌকোতে করে একদল দু তিনটে বস্তা হয়তো ফেলেও দিতে হতো নদীতে। হ্যাঁ, একদল লোক কিন্তু বসে যেত জাঁতি নিয়ে, সুপুরি কাটা জাঁতি নিয়ে জাল পয়সা বাঁচতে, জাল পয়সা দেখতো কেটে কেটে, এবং সেইগুলো আবার সমস্ত 1 টাকা করা হতো। 1 টাকা করে খবরের কাগজে মুড়ে ব্যাংকের লোক এসে নিয়ে যেত। সেই সময় থেকে চলচ্চিত্র বাড়তে শুরু করলো। মানে তার মানে প্রযোজনার ক্ষেত্রটাতে আপনারা পরে এসেছেন, মানে প্রথমে ডিস্ট্রিবিউশনটা, এটাকে আমি যদি ডিস্ট্রিবিউশন ফেজ হিসেবে ধরি, এক্সিবিশনটা ধরে, মানে হ্যাঁ এক্সিবিশনটা দিয়ে ব্যবসাটা শুরু। আমি একটা অন্য কথা থেকে চলে এলাম, সেটা হচ্ছে যে আমার ঠাকুমা কিন্তু সারা রাত জেগে বসে থাকতেন এবং সবাই পাড়ায় বলতো অরোরা বাড়ির উনুন কোনোদিন নেবে না। আচ্ছা, কারণ কোন টিম কখন ফেরত আসবে কেউ তো জানে না। 8টা ইউনিট ছিল বলে। হ্যাঁ, এবং শুধু তাই না, সব এই টিমগুলো কি 8টা ইউনিট যেটা সেটা এক্সিবিশনেরই ছিল, মানে সবাই এক্সিবিট করেই বেড়াতো। এবং তারা যখন ফিরে আসতেন, ফিরে এসে তারা চান টান করে তার রান্না করতে হতো। তো আমার ঠাকুমা কিন্তু নিজেই করতেন এবং সেই রান্নাগুলো করার পর তাদের মজা ছিল, তারা দেখতে আবার পরের কোনো কল এসছে কিনা, তখন বলতো কল, সেই কলটায় তারা কিন্তু সঙ্গে সঙ্গে চলে যাবে। তার একমাত্র কারণ ছিল তাদের প্রত্যেকবার যাবার সময় তাদের জামা কাপড়, ওষুধ, ছুঁচ, সুতো সব কিছু অরোরা কোম্পানি তাদের দিয়ে দিত এবং তারা যে ফিরে আসতো সেটা তাদের হয়ে যেত। এবং গরমকালে শাল সেগুলো দিদা কিনে তাদের দিতেন, লেপ কম্বল সব, মশারি, এবং তারা ওয়েট করতো আর একটা পরের কল কখন আসবে, কারণ তারা আর একটা পাবে। এবং সেই ব্যবহার দাদুকে কিন্তু তারা খুব ভয় করতো। তাদের দাদু 9 ছেলে ছিলেন এবং আমার ঠাকুরকে সবাই নমাইমা বলতেন। আচ্ছা, ও যা কিছু বলা নমাইমাকে বলতে ঠিক পারমিশনটা করে দেবে। এইরকমভাবে একটা মানে কুটির শিল্প আস্তে আস্তে বাড়তে শুরু করলো। এর মধ্যে এস.এন. ব্যানার্জি তখন কিন্তু বেঁচে, হীরালাল সেন বেঁচে। আচ্ছা, তো হীরালাল সেন, দাদু, তারা মিলে একটা নতুন জিনিস তৈরি হলো। সেই জিনিসটা কোথায় হলো? উত্তর কলকাতায়। উত্তর কলকাতা ছিল তখন আমাদের কালচারাল হাব, কারণ এখানেই সব থিয়েটার, এখানেই রাধাকান্ত দেবদের বাড়ি, বাইজিন আছে। এবং যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে ক্লাসিক থিয়েটার, স্টার থিয়েটার, মনমোহন থিয়েটার। মনমোহন থিয়েটারটা পরে দাদু কিনেছিলেন, সেটা ভেঙে এখন বিডন স্ট্রিট হয়ে গেছে, সেন্ট্রাল অ্যাভিনিউটা হয়ে গেছে। তো শিব মন্দিরটা কিন্তু আছে। আচ্ছা, হ্যাঁ, শিব মন্দিরটায় লেখা আছে মনমোহন থিয়েটারের, বিডন স্ট্রিটের মোড়ে। দাদুর পর তারপরে জেনারেশন কে, মানে দাদুর সময়কে তখন তো যেটা হলো সেটা দমদমের একটা বাগান বাড়িতে প্রথম ছবি তৈরি করলো। তখন একটা কম্পিটিশন ছিল, সেটা হচ্ছে ম্যাডান কোম্পানি। ম্যাডান কোম্পানির 2টো সিনেমা হাউস ছিল। একটা ছিল হচ্ছে চ্যাপলিন সিনেমা, এখন যেটা ভেঙে ফেলা হচ্ছে, মিয়ারবাগ ছিল। তার আগে তার নাম ছিল এলফিনস্টোন। আর একটা হচ্ছে প্রেস ক্লাবের সামনের মাঠটা, ওই দুটো জায়গায় 2টো টেন্ট সিনেমা হাউস ছিল। আচ্ছা, টেন্ট সিনেমা হাউসে ম্যাডান সাহেব নিজের ছবি তৈরি করার আর কোনো ছবি দেখাতে দিতেন না। মানবীনাথ বসু তখন আস্তে আস্তে ব্যবসাটা বাড়ছে। রত্নাকর বলে একটা ছবি হলো। রত্নাকর বলে ছবিটা হওয়ার পর উনি তো দেখাতে পারছেন না কোথাও। ইতিমধ্যে আমাদের ডিজি মানে ধীরেন গাঙ্গুলি, তিনি ফিরে এলেন এর থেকে হায়দ্রাবাদে। উনি কিন্তু 1500 টাকা মাইনে পেতেন হায়দ্রাবাদ রাজার ইউনিভার্সিটিতে। স্ত্রীকে নিয়ে এসে উনি একটা ছবি করলেন বিলেত ফেরত। আচ্ছা, অনাদি বোস আর ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি, তাদের কেউ দেখাতে দেয় না ছবি। ইতিমধ্যে হয়েছে কি, তখন ভবানীপুর পর থেকে জঙ্গল ছিল। ভবানীপুরের যারা আমাদের বাঙালি যারা ছিলেন
বুদ্ধিষ্ণু বাঙালি, তারা বললো কেন উত্তর কলকাতা হবে, আমাদের এখানে কেন হবে না হবে না বলে তারা একটা রসা থিয়েটার বলে একটা থিয়েটার করলেন। এখানে বিদেশ থেকে দল, একটা নাচের দল আসতো, তার পেছনে থিয়েটার হতো। তখন ছিল সেইটাই নিয়ম, কিন্তু সেখানে কোনো লোক যেত না। তো দাদু আর তার সব বন্ধু ছিলেন, এই ক্যালকাটা কেমিক্যালস, তার মালিকরা ছিলেন মৈত্ররা, বিশি ঘোষ ব্যারিস্টার, তারা ছিলেন। তারা বিকেলে এসে গল্পই করতেন, কোনো লোকজন আর আসতো না, সেখানে দর্শক আর নেই। তো দাদুরা গিয়ে বললে চল ওখানে গিয়ে বলে দেখি কী হয়। দাদু আর ডিজি গেলেন, গিয়ে বললেন যে আমরা সিনেমা দেখাবো, তোমরা দেখাতে দেবে? তাহলে হ্যাঁ দেখা, এমনিই তো পড়ে আছে। সেইটা হচ্ছে এখনকার পূর্ণ থিয়েটার। সেটাও তো ভেঙে গেল। তো এই রসা থিয়েটারে প্রথম রিলিজ হলো 1921 সালে রত্নাকর আর বিলেত ফেরত। আচ্ছা, প্রথম বাঙালিদের তৈরি বাঙালিদের ছবি। তার যে হ্যান্ডবিল সেটা এখন আছে আমার কাছে, সেই হ্যান্ডবিলটা খুব পিকুলিয়ার। তাতে লেখা বাঙালি প্রযোজিত, বাঙালি পরিচালিত, বাঙালি পরিবেশিত, বাঙালি সঙ্গীত, বাঙালি অভিনীত প্রথম বাংলা ছবি। তাহলে কি উত্তেজনাটা ছিল তখন সেই সময়। সেই সময় আমি এখনই উত্তেজিত, এখন হচ্ছে সেটা, সেইটা আমার মধ্যে আছে বলে আমি আর বেশি উত্তেজিত। তো সেই প্রথম বাঙালিদের ছবির মধ্যে আমাদের একটা ছবি ছিল রত্নাকর, আর তার সঙ্গে চার্লির ডাব্বুর কেলেঙ্কারি বলে একটা ছবি। এটা প্রযোজনাটা আপনারা করছেন? হ্যাঁ, প্রযোজনাটা আপনারা করছেন। সেই প্রথম বাঙালিদের ছবি। সেই ডাব্বুর কেলেঙ্কারি নাকি সুপারহিট হয়ে গিয়েছিল। 4 রিলের ছবি, সবাই বলে অরোরা। 4 রিল মানে কতক্ষণ? 4 রিল মানে 4:40, 44 মিনিট, 44 মিনিটের ছবি। সেই ছবিটার জন্যেই নাকি অরোরা দাঁড়িয়েছে 1920 সাল, 20-21 অগাস্ট মাসে রিলিজ হয়েছিল। তো তারপরে তো ছবি চলতে শুরু করলো। যখন একটা গতি আসে না, তখন কিন্তু পেছনের যে শত্রুতা সেগুলো সব উড়ে যায়। ম্যাডান সাহেব ব্যবসা গুটোলেন, ইংরেজ পালাচ্ছে, বাঙালি দাঁড়াচ্ছে না, ম্যাডান সাহেব বোম্বের লোক ছিলেন। ম্যাডান সাহেব মানে অরিজিন তো ইউরোপ, এবং বাঙালি তার প্রতিশোধটা নিচ্ছে, সেটা কিন্তু প্ল্যান করে নিচ্ছে। সেইগুলো কিন্তু কোথাও লেখা নেই কেন ম্যাডান সাহেব চলে গেলেন এখান থেকে। কারণ তার এখানে 1900 অ্যাংলো ইন্ডিয়ানদের নিয়ে ছবি করতেন। এইটা নিয়ে কথা বলবো, এটা নিয়ে জিজ্ঞাসা। এই যে এই সময় দাঁড়িয়ে এত, মানে সত্যি বলতে নেই, মানে এত অবাঙালি প্রযোজকদের সিনেমা ইন্ডাস্ট্রিতে দাপট, এবং সেই দাপটের পরে প্রায় বাংলার ছবির তো গন্ধ বা বাংলার মাটির গন্ধ তো আর পাওয়া যাচ্ছে না, কারণ বাংলার সেই অর্থে খুবই প্রযোজকের সংখ্যা কমে এসছে। আমার মনে হয় আমি এইটা নিয়ে আপনার সাথে একটা অন্য সময়, মানে এই এপিসোডের একটা অন্য পর্যায়ে কথা বলবো। বলার কথা আছে, হ্যাঁ নিশ্চয়ই বলবেন, মানে এটা খুব আমার জেনারেশনের, ফলে সেটা ছেড়ে দেওয়া যাবে না। তারপরে আমাদের বাঙালি আস্মিতা এখন জেগে উঠছে আর কি আমাদের কিন্তু অনেক নিউজ রিল ছিল। 1946 সালে নিউজ রিলের মধ্যে নেতাজি সুভাষ ছিলেন, নেতাজির ছবি আমাদের ছবি, এবং তখন নিউজ রিল তৈরি করা হতো। নিউজ রিলটা তৈরি করা হতো কেন আমি পরে জানলাম, এই যে বাইরে জমিদারদের বাড়িতে ছবি দেখানো হতো না, তার সঙ্গে এটা অ্যাডেড অ্যাট্রাকশন। নিউজ রিলে কি ধরা হতো, ওখানে কি থাকতো? নিউজ রিলে কলকাতায় যা হতো, এই কংগ্রেসের মিছিল হতো, সেটা অডিও ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, অডিও নেই, শুধু ভিজুয়াল। তখন তো সাউন্ড বেরোয়নি। ও হ্যাঁ, তখন তো সাইলেন্ট এটাটাই চলছে। ছবিটা করা কিন্তু আরো কষ্টের ছিল। আমি একদম তৃতীয় প্রজন্মে চলে আসছি। আমাকে ভারত সরকার বললি যে তোমরা এত পুরনো অর্গানাইজেশন, তোমরা একটা তোমাদের ছবি করতে পারো, তোমরা কি করে এতদিন ছিলে? এতদিন ছিলাম না, এতদিন আছি, আরো থাকবো। তখন বললো কি করে করবে, কে করবে? আমি আমার পয়সাতে আমি করে দেবো, আমি নিজের পয়সা তো করবো না। তখন ওরা ফিল্ম ডিভিশনকে বললো যে, সেখানে ফিল্ম ডিভিশনের মিটিং ছিল, তো বললো যে অঞ্জন কি বলছে শোনো তো, শুনে করে একটা ব্যবস্থা করে দাও। তাই সেরকম একটা ব্যবস্থা করে দেওয়া হলো। আমাকে দেওয়া হলো, টাকাটাই বলে দিচ্ছি, 52 মিনিটের ছবি 13 লাখ টাকা। আমার খরচ হলো 33 লাখ টাকা। আমি সারা পৃথিবীতে যেখানে যেখানে অরোরা প্রথম গেছে,
একটা ভারতীয় কোম্পানি হিসেবে আমি সব জায়গায় ঘুরেছি। আমি ফ্রান্সে গেছি, আমি ইংল্যান্ডে গেছি, আমি জার্মানিতে গেছি, সব কিন্তু প্রথম গেছে ওরা। আজকে যে সব লাফায় না ছবি নিয়ে। একটা কাগজ ছিল হলিউডে, এখনও কাগজটা আছে, সেই কাগজটা বেরিয়েছিল যে দুটো কোম্পানি আছে ভারতবর্ষে, একটা জেব ম্যাডান আর একটা অরোরা সিনেমা কোম্পানি, দে আর দ্য রিচেস্ট মুভি মেকার্স ইন ইন্ডিয়া। সেটা কিন্তু কাশ্মীর ঘাটের কোম্পানি। সেই যে গর্বটা বা অহংকার বলবো না, গর্ব এবং আবেগ নিয়ে আমি ব্যবসায় এসেছি, সেটা কিন্তু সহজে পাওয়া যায় না একটা পরিবারের থেকে। একদম একদম। দাদু তো এই ছবি করলেন, দাদু মারা গেলেন 1946 সালে, কিন্তু 1946 সালে আমাদের স্টুডিওটা খুব আগুন লাগে, আচ্ছা, নাইটেড ফিল্ম বলে, এবং দাদু যা করেছিলেন সব পুড়ে যায়, সব ছবি পুড়ে যায়। যেগুলো ল্যাবরেটরিতে ছিল এই রবীন্দ্রনাথ, আমরা কিন্তু সব রবীন্দ্রনাথ, সব সুভাষচন্দ্রকে, সব প্রফুল্ল রায়কে পাইনি, সেগুলো পুড়ে যায়। এবং শুধু পুড়ে যায় না, 1.5 কিলোমিটার দূরে গিয়ে বাড়ির গায়ে এগুলো আটকে যায়, ক্যানগুলো মানে ছিটকে গিয়ে ফুলঝুরির মতো হয়েছিল। দাদু সকালবেলা ঘুম থেকে উঠে বলেছেন দাক্কা সব বনাশ হলো। সেদিন ছিল পুজোর ষষ্ঠী, সেদিন অরোরা পুরো শেষ হয়ে গেল, অনাদিনাথ শেষ। তো বাবা জিজ্ঞেস করল দাদা কী হবে? বললো আমি যা করেছিলাম সব শেষ হয়ে গেল, এবার তোমরা যা করবার করবে। দাদু মারা গেলেন 1946 সালে 21শে সেপ্টেম্বর। সেই দিনটা আজও আমরা প্রত্যেকে, আমাদের যারা কর্মী আছেন, আমরা আছি, সকাল 10টার সময় 1 মিনিট চুপ করে দাঁড়িয়ে থাকি আমাদের অফিসে। একটা এরা শেষ হয়ে গেল। দ্বিতীয় এরা এলেন আমার বাবা। বাবা আসার পর তখন নিউজিল ডকুমেন্টারি এমনি আমরা করি সরকারি, প্লাস বাবার একটা সুবিধে ছিল, তার একটা কুতুব দৃষ্টিভঙ্গি ছিল, যার ফলে আমরা মানে আউট অফ দি ওয়ে ছবি করেও সেই ছবিগুলো হিট করতো সারা পৃথিবী থেকে। এবং প্রথম ভারতবর্ষের ছবি বাইরে গেল, পথের পাঁচালী, অপরাজিত, জলসাঘর, মৃণালবাবু, সব আমাদের ছবি। ডিস্ট্রিবিউশনটা শুরু করছেন না, আমরা প্রোডাকশন। হ্যাঁ, পথের পাঁচালীর প্রোডাকশনটা নয়, পথের পাঁচালীটা ডিস্ট্রিবিউশনে ছিলেন। হ্যাঁ, তো 1930 সালে তখন দাদু বেঁচে, একটি দাদুর বন্ধু ছিলেন এন সরকার। আচ্ছা, এন সরকার তখন ভাইসরয় কাউন্সিল হবে, সবাই জানে অনাদিনাথ বোস কাউন্সিলের মেম্বার হবে, এবং মেম্বার হওয়া মানেই তো রায় বাহাদুর রায় সাহেব হওয়া। তো দাদু ভাইসরয় কাউন্সিলের একটি চিঠি লিখেছিলেন যে নিজের দেশটাকে শাসন করেন না, আমার দেশটাকে কেন, রেজিগনেশন দিয়েছিলেন। কিন্তু এন সরকার সবাই ভাইসরয় কাউন্সিল মেম্বারই ছিলেন। এবং একদিন দাদু অফিসে বসে আছেন, আমার ধর্মতলা অফিসে যেখানে আমরা, তা খুব চকচকে ফর্সা, গোলাপি ফর্সা একটি ছেলেকে নিয়ে এন সরকার দরজা খুলে ঢুকলেন। ঢুকে দাদুগুলো অনাদি, এই ছেলেটার দেখ কি সিনেমা করার ইচ্ছে হচ্ছে, এই তুই একে গাইড কর। তিনি হচ্ছেন বিএন সরকার। আমাদের অফিস ঘরের একটা চেয়ার করা হয়েছিল, উনি খুব মোটা ছিলেন, সেই চেয়ারে বিএন সরকার বসতেন, সেখানে উনি গাইড করতেন। এই কিছুদিন আগে আমি কতগুলি চিঠি পড়ছিলাম, কেন যে বড় ছেলে, সবাই বলতো ওর বড় ছেলে হয়, অনাদিনাথ বোসের বড় ছেলে হচ্ছে বিএন সরকার। দুজনে খুব অভিমান করে চিঠি লিখতেন, দুজনেই ইংরেজি চিঠি লিখতেন। আপনি এটা করতে আমায় বারণ করলেন, এটা করলে ভালো হতো। বললে তো দাদু তাকে বলছে তুমি ধৈর্য ধরো, এত তাড়াতাড়ি লাফালাফি করো না। নিউ থিয়েটার স্টুডিও তৈরি হলো। নিউ থিয়েটার স্টুডিও, প্রথম স্টুডিও, এখনও কোনো স্টুডিও নেই, সেটা হচ্ছে পেট্রোল পাম্প ছিল। এবং প্রত্যেক দারোয়ান থেকে আরম্ভ করে প্রত্যেকটা হাঁটি সবাই তো মাইনে পেতেন, প্লাস 9টা আইটেমে লাঞ্চ অ্যান্ড ডিনার হতো। মানে স্টুডিও সিস্টেমটা তখন ওখানে চালু হয়ে গেছে করলেন। এবং তখন কলকাতায় 9টা স্টুডিও ছিল, বেশিরভাগ স্টুডিও ছিল কিন্তু নর্থ ক্যালকাটায়,
ন্যাশনাল সাউন্ড স্টুডিও, ইস্টার্ন টকের স্টুডিও, সেগুলো ছিল ওই স্মৃতি ওইসব জায়গায়। আচ্ছা, কারণ তখন তো ওদিকটা ডেভেলপ করেনি। ওদিকটা ডেভেলপ করার পর ওখানে তৈরি হলো এখন যেটা টেকনিশিয়ান স্টুডিও, নিউটের স্টুডিও 2 নম্বর তৈরি হলো। টেকনিশিয়ান স্টুডিওটা ছিল কালী ফিল্মস, ভারতলক্ষ্মী স্টুডিও, বেঙ্গল ফিল্ম ল্যাবরেটরি, সব আলাদা আলাদা তৈরি হলো। আস্তে আস্তে নর্থ ক্যালকাটা থেকে সাউথ ক্যালকাটা ফিল্ম ইন্ডাস্ট্রি শিফট করলো আর শিফট হয়ে গেল। কারণ যেখানে কাজ হয় সেখানেই তো বেশি লোক যাবে। মানে এটা তো মানে একদম হলিউড স্টুডিও সিস্টেমে যে স্ট্রাকচার সেটাকে ফলো করেই প্রায় এখানে সব কটা স্টুডিও কিন্তু তাই একটা সবাই নিজে সেইভাবেই। এবং বেঙ্গল ফিল্ম ল্যাব প্রথম RCA সাউন্ড মেশিন লিজে নিয়ে এলো বাবা, তখনকার দিনে। কি উন্নত প্রযুক্তি, মানে সেই সময় উন্নত প্রযুক্তি আসছে কলকাতায়। এবং একটা সময় তো দেখাই যাচ্ছিল, মানে বাংলা চলচ্চিত্রের ইতিহাস পড়তে গিয়ে দেখেছি যে বাংলা চলচ্চিত্রে যেভাবে মুনাফা হতো সেটা মুম্বাইয়ের চলচ্চিত্র জগতেও সেটা হতো না। তার কারণ তখন বাংলাদেশ আমাদের ছিল, বাংলাদেশটা ছিল। হ্যাঁ, 80% দর্শক চলে গেল, 80% দর্শক চলে। এটা একটা বড় সমস্যা হলো। দেশভাগ একটা মানে বাংলা সিনেমার একটা বড়, অন্যান্য যা ক্ষতি হলো বাংলা সিনেমা তো একটা অনেক বেশি ক্ষতি হয়ে গেল। তবে আর একটা জিনিস ছিল, এই যে বিমল রায় বা সাইগাল বা যারা সব বম্বে চলে গেলেন, তার একমাত্র কারণ ছিল একটা দেশ, একটা জায়গা যখন সেই জিনিসটা ফ্লারিশ করে, তখন যে ইকুইপমেন্টগুলো কেনা হয় সেই ইকুইপমেন্টগুলো তার রিভ্যাম্প করা হয় না, রিমডেল করা হয় না। নতুন যারা করে তারা পরেরটা কেনে। আচ্ছা, তার ফলে কলকাতা থেকে চলে গেল বম্বে। এবার কিন্তু বম্বে গিয়ে চলে গেছে ম্যাড্রাস। এই যে বাহুবলী টাহুবলী তৈরি হয়েছে, ইকুইপমেন্টগুলো কিন্তু বম্বেতে নেই, সব ম্যাড্রাসে আছে। বেশিরভাগ তো ডিজিটাল। সেই ডিজিটাল অপারেশন করার মতন মানুষগুলো বম্বেতে নেই, ম্যাড্রাসে আছে। ম্যাড্রাস মানে এখন চেন্নাই, তাই তো? চেন্নাই। সেই জন্য সাউথ ইন্ডিয়ান ফিল্মে এত বেশি প্রসপার করছে। 600 কোটি 700 কোটি টাকার কম ছবি করে না, এবং সারা পৃথিবীতে ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে। কিন্তু কোথাও একটা দূরে একটা সূর্য উঠছে, যেটা বলছে যে আবার ওটা কলকাতার দিকে ফিরছে। ও ফিরতে হবে, দেখা যাচ্ছে না অনেক দূরে। মানে আমি লাভাটা শুধু উঠছে। এরপরে বাবা এলেন, বাবা আসার পর থেকে তো আমরা ফিচার ফিল্ম তৈরি করা শুরু করলাম। হ্যাঁ, মানে সত্যজিৎ রায় কি মানে আপনাদের পথের পাঁচালী নিয়ে? না, গোড়ায় একটি ছেলে একটি মেয়ে ছিল, তার নাম উত্তম কুমার, অরুণ কুমার চট্টোপাধ্যায় আর সুচিত্রা রমা সেন। তারা করলেন ওরা থেকে ওদের সদানন্দের মেলা। আচ্ছা, মানে তোমাদের প্রযোজন না সেটা? নতুনগুলো সবাই বড় হতে শুরু করলো। তারা যখন বড় হয়ে যায় তখন তো দক্ষিণ কলকাতায় তো স্টুডিও, ন্যাচারালি তারা চলে গেল সেখানে, আরো বড় হলো। আর সত্যজিৎ রায়ের এই পথের পাঁচালী ডিস্ট্রিবিউশনটা কিভাবে এলো? কি গল্প একটা গল্প বলছিল? তখন উত্তম কুমার আর কাবেরী বসুর আমাদের ছবি রায়কমল পূর্ণ সিনেমায় দেখানো হচ্ছে। পঙ্কজ কুমার মল্লিক বিধান রায়ের খুব বন্ধু ছিলেন, তো পঙ্কজ কুমার মল্লিক দেখেছেন ছবিটা, তো খুব হিট করেছিল, গানগুলো খুব ভালো হয়েছিল। তো দেখে টেকে যখন সিনেমাটা ভেঙেছে তখন নামতে পারছেন না উনি, ওপরে লবিটায় দাঁড়িয়ে আছেন। তো পঙ্কজ মল্লিক এসছেন, হ্যাঁ পঙ্কজ, আমাদের একটা ছবি করি, জানি এই ছবিটা আমি চলবে? তো পঙ্কজ বলল, আমি কি করে জানো, তুমি একে জিজ্ঞেস করো, অজিতবাবুকে জিজ্ঞেস করো। বাবার সঙ্গে আমাদের গভর্নমেন্টের একটু ভালো সম্পর্ক ছিল, কারণ আমরা সরকারি নিউজ ডকুমেন্টারি বানাতাম। তখন বাবাকে বীরেনবাবু জিজ্ঞেস করলেন, আমাদেরটা কী হবে? বললাম, আমি তো দেখিনি, আমি কী করে বলবো কী হবে। ঠিক আছে, কালকে তাহলে মেট্রোতে আমি সকালে অ্যারেঞ্জ করছি। পরের দিন সকালবেলা সত্যজিৎবাবু, বাবা আর বিধান রায় গেলেন। যাওয়ার পর দেখা হলো, বাবার একটা আর্টিকেল আমি এক জায়গায় পড়লাম। বাবা বললেন, ছবিটা দেখে আমার মনে হলো এই ডিরেক্টর ইজ বর্ন। বাবার সঙ্গে সঙ্গে বিধান রায়কে এখানে বললেন, এই ছবি আমি ডিস্ট্রিবিউট করবো। বাংলা ছবির ইতিহাস তৈরি হচ্ছে। তারপর কেউ জানে না, কিন্তু তখন হাফিজজি ছিলেন মেট্রো ম্যানেজার। তো বিধান রায় এমনি খুব রসিক লোক ছিলেন। তা হাফিজজি কি হাফিজজি, কী মনে হলো আপনার ছবিটা দেখে?
বললো ছবিটা ভালো কিন্তু লোকে নেবে? বলো তুমি সেটাও শিখে গেলে নাকি সিনেমা? মানে কোনটা নেবে কোনটা নেবে না। তো তারপর তো রিলিজ হলো, রিলিজটা কিন্তু খুব একটা সুখকর হয়নি। এখানে আমাদের এ করা উচিত, মানে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। তনু মজুমদার ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে একটা প্রসেশন বার করেছিলেন পথের পাঁচালী দেখতে হবে। ইউনিভার্সিটিতে প্রসেশন বার করছে যে গিয়ে দেখতে হবে পথের পাঁচালী। পথের পাঁচালী সিনেমা দেখার জন্য মিছিল, মিছিল হচ্ছে। তার মানে এই সিনেমাটা মানে এখনকার মতো লোক ধরে ধরে বলতে হবে না বাংলা সিনেমার পাশে এসে দাঁড়ান। বিদগ্ধ মানুষ যারা স্টুডেন্ট ছিলেন বা যারা ছাত্র ছিলেন বা বিদগ্ধ মানুষ ছিলেন তারা দেখতে যেতে আরম্ভ করলেন। আর তখন আর একটা ভালো জিনিস ছিল, সেটা যে এই ফিল্ম সোসাইটি মুভমেন্ট, যেটা এখন নেই না। সমস্ত ফিল্ম সোসাইটিগুলো ঝাঁপিয়ে পড়লো এবং পথের পাঁচালী একটা সত্যিবাবু এলেন, তৈরি হয়ে গেলেন, পথের পাঁচালী তৈরি হয়ে গেল। ঋত্বিক ঘটক কিভাবে, আমি শুনছিলাম তোমার কাছে, ঋত্বিক ঘটক আমাদের ওখানে ডকুমেন্টারি ফিল্মের মেকার হিসেবে কাজ করতেন, ওখানে ছিলেন। বিআর গার্মেন্ট ডকুমেন্টারিগুলো উনিই করতেন। আচ্ছা। এবং ও দুটো ডকুমেন্টারি, একটা হচ্ছে বিজলি ঘর ঘর মে বিজলি আর আদিবাসী ও কা কথা, ও দুটো আমি একে দিয়েছিলাম, ওর নেগেটিভ থেকে প্রিন্ট করে আমি ওর ছেলেকে দিয়েছিলাম। এগুলো আছে, রেস্টোর হয়ে আছে? হ্যাঁ, সেগুলো জার্মানি থেকে রেজিস্টার্ড হয়ে আছে। এবং মৃণালবাবুর লেখাপড়া, মানে চলচ্চিত্রের লেখাপড়া শেখাটাও আমাদের ওখানে। ও, ওরা কি টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন উনি? না, উনি ওর বাবা আর আমাদের যে মোবাইল ফিল্ম ইউনিটের একজন ম্যানেজার বসন্ত দাশগুপ্ত, উনি দুজনে ভাইরা ভাই ছিলেন। আচ্ছা। তো ওখানে দেখা হতো, ওখানে দেখতো। আর মৃণালবাবুর একটা দাদা ছিল, সে কোনো কাজ নেই, কম্ব নেই, চল সিনেমা দেখতে আসি বলে এই অরোরার সিনেমা দেখতে আসতো। করতে করতে মৃণালবাবুর সিনেমা দেখার চোখটা তৈরি হলে, এবং উনি এসে ওর বাবাকে ধরে এসে দাদুর কাছে আসেন। তা তখনকার দিনে সাউন্ডে অরোরা খুব নাম ছিল, কারণ শম্ভু সিং বলে একজন পাঞ্জাবি ভদ্রলোক তখন আমাদের ওখানে ছিলেন, উনি সাউন্ডটা খুব ভালো করতেন। জলসাঘর কি আপনারাই প্রডিউস করেছিলেন? হ্যাঁ, জলসাঘর প্রডিউস করেছিলেন। আপনি এলেন কি করে, মানে আপনার কখন শুরু হলো? আমার শুরু হলো, আমাদের বাড়ির নিয়ম ছিল যতদিন লেখাপড়া করবে ততদিন ফিল্মের কথা বলবে না। আচ্ছা। এইরকম অর্থোডক্স বাড়ি ভাই আমি দেখি। বছরে একটা করে সিনেমা দেখতে পেতাম আমাদের জন্মদিনে। মানে সিনেমার পরিবার, সেইখানে আপনাকে এইরকম অনুশাসনে রাখা। আমরা দুই কাকা, বাবা, আমরা 6 ভাই বোন, এই 6 ভাই বোনই একটা করে সিনেমা দেখতাম। তাদের জন্মদিন মানে বছরে 6টা, বছরে 6টা সিনেমা দেখা কোটা, এটা থাক কোটা। সেই বাড়ি থেকে আমাদের গ্রামের গাড়ি চড়তে দেওয়া হতো না, বাসে করে কলেজ যেতে হতো, ইউনিভার্সিটি যেতে হতো। কিন্তু আমার দিদিরা গাড়ি চড়ে যেত, প্রতিবাদ করতে পারবে না কিছু। তারপরে সব লেখাপড়া শেষ হয়ে গেল, আমি বিএলএলবি করলাম। ইউনিভার্সিটি থেকে ফেরোবার পর আমার জাতুতো দাদা তিনি ইঞ্জিনিয়ার হলেন। ইঞ্জিনিয়ার হওয়ার পর অন্য ভাই বোনেরা সব বিদেশ চলে গেল। লেখাপড়াটা আমি একটু ভালো করতাম, এই জন্যই বোধ হয়। হওয়ার পর আমাদের বলে তোমরা কি করবে? আমরা ফিল্ম করবো। তো ফিল্ম কি? আমার ঠাকুমা তো আমার ব্রেনটা ওয়াশ করে দিয়েছেন, এবং তোমরা যেটা করো বলে তার জন্য কত কি শিখতে হয় জানো? না, কিচ্ছু জানি না। তো কাল থেকে চলে যাবে স্টুডিওতে মানিকতলায়, এবং প্রত্যেককে আপনি বলবে। আমার কাজ হয়েছিল সেট তৈরি করা থেকে, এবং সেট তখনকার দিনে সেট চটের ওপর খবরের কাগজ মেরে দরজা জানলা বসিয়ে সেট তৈরি হতো। খবরের কাগজের পেন্ট করে, পেন্টটা যে করতে হতো না সেটা পা দিয়ে স্প্রে করে, এবং তার যদি ডেপথ গন্ডগোল হয়ে যেত ক্যামেরায় গন্ডগোল হতো। আচ্ছা। সেই সব শিখে তারপরে ল্যাবরেটরিতে গিয়ে প্রসেসিং শিখে ক্যামেরা চালিয়ে, তারপর আমাদের কন্ডেন্সার মুভিওয়ালাতে সাউন্ড সিঙ্ক করে সব কিছু করার পর
বললে না তুমি এবার শিখেছো, এবার অফিস যাও কাজ করতে। অফিসে এসে কিন্তু বাবাও এইভাবেই কাজ শিখেছেন। বাবা আমার থেকে অনেক ভালো স্টুডেন্ট ছিলেন। ওর LLBটা শেষ হয়নি, সেই জন্য আমি LLBটা শেষ করেছিলাম রোখে। উনি ইন্টারমিডিয়েট অবধি পড়েছিলেন, আমি ক্রস করে ফাইনালটা করেছিলাম। তো বাবা নরেশ ঘোষের এক ছবির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, স্ক্রিপ্ট লিখেছেন, পরের দিন শুটিং। দাদু অফিস যাওয়ার আগে স্টুডিও থেকে একবার ঘুরে নেবে গাড়ি করে চলে যেত, কারোর সঙ্গে কোনো কথা বলতেন না, দেখে নিতেন যা দেখার। যেদিন শুটিং বাবা খুব এক্সাইটেড, দাদু ফ্লোরে গেলেন, কোনোদিন ফ্লোরে যাননি, যে বাবাকে বললেন বড়বাবু গাড়িতে ওঠো। বাবা কালকে আমার শুটিং, আমি গাড়িতে উঠবো? কি কেউ দেখবে? কে দেখতাম তুমি গাড়িতে ওঠো। তখন তো গার্জেনদারা বেশি ভয় করতে লোকে, আমাদের মতো তো ছিল না। বাবা গাড়িতে সোজা অফিসে গিয়ে আমাদের যিনি প্রবোধ গো বলে আমাদের যিনি ম্যানেজার ছিলেন, বলে প্রবোধবাবু কাল থেকে অফিসে আসবে, স্টুডিওর কাজ হয়ে গেছে। বাবা বললাম ছবি? তুমি তো শিখে গেছো, আবার কি করার দরকার? বাবার ছবি করা হয়। এরপর যখন আমি এলাম, আমি আসার পর সব শিখে টিকে আমাকে অফিসে নিয়ে আসা হলো। নিয়ে এসে আমাকে এতগুলো ফাইল দিয়ে বললে এরা পয়সা দেয়নি, চিঠি লিখে পয়সা কী শিখেছো? আমার যাটা বললেন ইংরেজিতে লেখো, লিখে যাও, কি পয়সাগুলো জোগাড় করো। তার মানে সেটা কিন্তু না, এরা তো পয়সা এমনিই দেয় না। আমাকে প্রত্যেকটা অফিসে যেতে হতো চিঠিগুলো নিয়ে, মানে লোকগুলোকে চেনানো হলো আমাকে। আচ্ছা, কিন্তু আমি তো নাচর বান্দা, আমি বললাম আমি তো ছবি করবো, তাহলে শিখিয়েছে কেন? মানে এত বাবারা কিছুতেই আমাকে আটকাতে পারলেন না। বললেন ঠিক আছে, আমাদের টেলিফোন করে বললেন যে যত টুকরো ফিল্ম আছে ক্যামেরা দিয়ে করে পাঠাও, ও কি করে আমি দেখতে চাই। আচ্ছা, আমরা প্রথম ছবি করলাম প্রসেশন। সেই ছবিটা বেস্ট নন ফিকশন ফিল্ম অ্যাওয়ার্ড পেল। নন ফিকশন, সেটা বেস্ট নন ফিকশন অ্যাওয়ার্ড পেল। তখন বাবা বললেন কেন তোমার ছবি করতে দিচ্ছি না, দেখেছো? এরপর তুমি বড় ছবি করবে, তাহলে ব্যবসাটা কে দেখবে? তখন আমরা কমিশন ডকুমেন্টারি করতাম অনেক। আমি তারপরের ছবিটা কমিশন ডকুমেন্টারিগুলো তো দেবে, বললাম হ্যাঁ হ্যাঁ। পরের ছবিটা করলাম ল্যান্ড অফ লেপচার, সেটা হলো বেস্ট অ্যানথ্রোপোলজিক্যাল ফিল্ম। সেটা কিসের ওপর ছিল? সেটা লেপচারদের উপর। তারপর একটা ছবি করলাম, সেটা হলো বেস্ট বায়োগ্রাফিক্যাল ফিল্ম। সেটা আবার তার একটা গল্প আছে। সেটা উৎপলেন্দু চক্রবর্তী বলে একজন ডিরেক্টর ছিলেন। উৎপল আমার খুব বন্ধু ছিল। আচ্ছা, ও তো নকশাল হয়ে গিয়েছিল। জেল থেকে যেদিন ছাড়া পাই সেদিন রাত্রিবেলা 12টা নাগাদ আমার বাড়িতে আসে। লন্ডন। উৎপলেন্দু চক্রবর্তী মারা গেলেন না? এসে আমাকে বললেন যে উৎপল এসে লন্ডন তুই একটা কাজ করবি আমার। কি? তুই একটা চিঠি লিখে দে তো, আমি একটা ছবি করবো। কারণ তখন গভর্নমেন্ট 1.5 লাখ টাকা দিচ্ছিল। আচ্ছা, গভর্নমেন্ট বুদ্ধবাবু ছিলেন ডিরেক্টর, তথ্য সংস্কৃতি মন্ত্রকের। আমি চিঠি দিয়ে তুই ছবি করবি, কিন্তু আমি তোকে চিঠিটা দেবো, তোর ছবি ডিস্ট্রিবিউট করবো না, আমি জানি না তুই কী ছবি করিস। বললো ঠিক আছে তোকে ভাবতে হবে, চিঠিটা দে। চিঠিটা করে দিলাম, পেয়েও গেল টাকাটা। পেয়ে গিয়ে ময়নাতদন্ত করে ফেললো। করে ফেলেই ও বড় ডিরেক্টর হয়ে গেল। এরপরে যখন আপনি প্রযোজনার ক্ষেত্রে এলেন কি করে? মানে আপনি কি, এটা তো ডিরেকশনের পার্ট বলছেন, এবার ডিরেকশনের পার্ট বলছেন, সেটা নন ফিকশন। ফিকশন কি করেছিলেন? একটা খুব আমার মানবিক কারণ আমি বলছি, সেটা হচ্ছে আমরা 45 বছর কোনো ছবি করিনি, ফিচার ফিল্ম করিনি। 45 কবে থেকে? এই উৎপলেন্দুর ছবি পর থেকে, 1975 থেকে। তার পরবর্তী 45 বছর ছবি করিনি। আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছিলাম এবং আমরা নিজেরা কাজ করছিলাম। আমরা দূরদর্শনের স্ট্রিঙ্গার ক্যামেরাম্যান ছিলাম। যেহেতু আমরা জানি এগুলো করতে, নতুন টেলিভিশন আসছে, আমাদের ট্রেনিংটা সেইভাবে হয়েছিল। যখন সবাই বন্ধ করে ফেলছে অফিসগুলো, তখন কিন্তু আমাদের অফিস ফ্লারিশ করছে ভিডিও নিয়ে। এগোতে তো হবে, দাঁড়িয়ে থাকলে তো হবে না। সেইটা করে তো আমরা টিকে গেলাম।
ধর্মতলা স্ট্রিটের 1 নম্বর থেকে 130 নম্বর বাড়ি প্রত্যেকটা ফিল্মের বাড়ি ছিল। এখন শুধু একটা টিকে আছে 125 নম্বর, আর সব উঠে গেল চোখের সামনে। তারা কেউ যুগের সঙ্গে নড়লেন না। ভিডিও আসছে, নড়ছে না। তার মধ্যেও তারা তখন চেঁচামেচি হতো রীতিমতো, কিন্তু কেউ শুনলেন না। আর আমি তো অনেক ছোট তখন। উঠে গেল। এর মধ্যে আমি হঠাৎ আমি যখন ডকুমেন্টারি ফিল্মগুলো করছি, আর একটা কথা সভ্যঘটে কাঁটালেই কলা, ইস্টার্ন রিজিয়নে কাউকে কোথাও মিটিংয়ে রাখতে হলে এই অঞ্জনকে রেখে নে, কারণ আমি তো জানি রাজনৈতিক কথা হয়ে যাবে। তারা সব ঠিক করে রাখেন কি হবে পলিসি, আমাদের সে সই করবার জন্য ডেকে নিয়ে, আর কিছুর জন্য না, এখন অবধি তাই। তো সেখানে আমি গিয়ে কিন্তু অনেক লোকের সঙ্গে আলাপ হলো। আমার আলাপে আমি একটা জিনিস বুঝলাম, পুনা ফিল্ম ইনস্টিটিউট, SRFTI, রূপকলা কেন্দ্র, এইগুলো হলো তাতে যারা লেখাপড়া শিখে বেরোলেন তারা কোথায় যাবে? বাংলা ছবি তো আর নেই, বাংলা ছবি চলে না। বাংলা ছবি যে ধরনের ছবি যাত্রার অনুকরণ হয়, সেটা তো বাংলা ছবি নয়। বাংলা ছবি কারণ নতুন জায়গায় নিয়ে যেতে হবে। আমি অনেক বড় বড় কথা বলছি না না, কিন্তু বলছেন আমি 6টা ইউনিটকে শর্ট ফিল্ম করার জন্য অ্যাপয়েন্ট করলাম। তার মধ্যে থেকে বেঁচে 2জনকে, যারা কালকক্ষ করলেন, শর্মিষ্ঠা মাইতি, রাজদীপ পাল, তাদের বললাম তোমরা বড় ছবি করো। তো ওরা বললো যে আমরা যে বড় ছবি করবো, তখন কোভিড, ভীষণ কোভিড। তখন বললো যে ওরা একটা ছবি বেশি ছিলেন, যেটা এখন রিলিজ হবে, মন পতঙ্গ। তোমরা একটা কোভিড নিয়ে গল্প লিখে ফেলো। ওটা ভেবে ফেলে ভয় ছিল। আমার ফোন করছে, এটা কি মন পতঙ্গ কবে রিলিজ হবে? মন পতঙ্গ রিলিজ হবে আমি 18ই ডিসেম্বর, 13 ডিসেম্বর, কারণ গভর্নমেন্ট ফেস্টিভ্যাল হয়ে যাবার পর নন্দন দিয়ে রিলিজ হবে। নন্দন 1-এ হচ্ছে। আচ্ছা, হ্যাঁ বলুন। তারপর বলছিলেন তো ওরা, আমি কোভিডের সময় আমি যখন আমরা লোকেশন দেখতে যাচ্ছি, আমরা শুধু দেখতাম কালো কালো অ্যাম্বুলেন্স, কালো এর মধ্যে ডেড বডিগুলো নিয়ে অ্যাম্বুলেন্স দৌড়চ্ছে পোড়াতে, তিলজলায়। আমি এখন যদি কোভিড নিয়ে কেউ কোনো ছবি করছে না ভয়েস চোটে। তোমরা করো, তোমরা ভাবো, তোমাদের মতো করে ভাবো। মুকুন্দপুর একটা বাড়ি ভাড়া করে ফেললাম, খালি বাড়ি ভাড়া করে, তাতে পুরো বাড়িটাকে ফার্নিশ করলাম। ফার্নিশ করে সবাইকে নিয়ে পুরো বন্ধ করে দিলাম, তোকে কেউ বেরোবি না, শুটিং শেষ হবে তবে বেরোবি। কিন্তু তাদের তাদের ইন্স্যুরেন্স নিজে সমস্ত করে খাবার দাবার সব করে ওর মধ্যে ঢুকিয়ে দিলাম। ওটা শুটিং করে বেরোলো। গত বছর তো এটা ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেল। তারপরে মন পতঙ্গটা তো একটা সোনার বাগ পেয়েছে, বেস্ট বেঙ্গলি প্যানোরামা গত বছরের কলকাতা ফেস্টিভ্যালে। হ্যাঁ, আমি আশা করছি ছবিটা যদি জনগণ দেখে, আশা করছি। একটু বলুন জনগণকে, বলুন ক্যামেরার দিকে আর কি তাক করে বলুন, আঙুল দেখে, যে কি বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো লোক রাস্তায় পোস্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যান্ডবিল বিলি করছে। প্রথমটাই মরাত করেছিল আমি। আজকে একটা যখন রেকর্ড করছি না, তখন তারা ওই একাডেমি অফ ফাইন আর্টসের সামনে পথনাটিকা করছে। আমি বাংলা ছবির দর্শকের কাছে আমার একমাত্র অনুরোধ, দয়া করে ছবিগুলো দেখতে আসুন। এখন যারা ছবি করছেন তারা কিন্তু নতুন যুগের লোক, তাদের ছবি আপনারা দেখুন, তাদের সাহস দিন, বাংলা ছবি ফেরত আসুক, আবার তারা নিজের গৌরবে আবার ভারতবর্ষে এটা বর্ডারটা ক্রস করুক। আজকে শুধু আমরা কান আর বার্লিন আর ভেনিস এই শুধু নামই শুনে যাচ্ছি, কিন্তু বাংলাদেশে সেই প্রতিপত্তিটা নেই। একটা সময় ওখানে প্রতিপত্তি ছিল আমাদের। আসবেন তো? তারপর হ্যাঁ, মানে কালকক্ষ হলো, মন পতঙ্গ, মানে এইভাবে আপনি তাহলে এই সিলেকশনটা ওইভাবেই, যে এখানকার তৃতীয় ছবি শেষ হয়ে গেছে, চতুর্থ ছবি পোস্ট প্রোডাকশনটা বাকি আছে। কারণ এই ছবিটা আমরা প্রত্যেক বছর একটা করে ছবি করতে চাইছি, কারণ সেন্সারের কার্ডের জন্যে।
যদি ডিসেম্বরের পরে না হয় তাহলে সেটা একটা ছবি তো একটা ওয়ার্ডে তো দুটো ছবি যেতে পারে না একটা কোম্পানি। না না না, সেই জন্য ডিরেক্টরদের প্রপার এটা দেওয়ার জন্য আমি কি ধরনের গল্প নিয়ে কাজ করছেন, মানে নতুন ভাবনা, মানে আপনি বললেন যে সিনেমার যে যাত্রা হয়ে যাচ্ছিল সেই যাত্রা চাইছেন একদম বাস্তব। আমি আপনাকে আমি নিজের বিজ্ঞাপন নিজে করছি তোমায়, সেটা হচ্ছে আমার মন পতঙ্গ ছবিটা আমার অফিস থেকে মৌলালি অবধি রাস্তার ফুটপাতেরও করা, রাস্তার ফুটপাতেরও যাদের করা। 22 দিন ধরে শুটিং হয়েছে, 22 দিন ধরে তাদের আমি খাইয়েছি। গত উইকে আমার ট্রেলার রিলিজ হয়েছে, আমি প্রত্যেককে গিফট করেছি। এবং আমি চাইছি এই যে মানুষগুলো, এরাও তো মানুষ, এরাও স্বপ্ন দেখে। আমার ছবিটা এদেরই স্বপ্ন দেখা নিয়ে ছবি। এদের মধ্যেই যদি 1%ও সাকসেসফুল হয় লাইফে, তাহলে কিন্তু 100% সাকসেসফুল হয়ে যাবে। এইটা আমার নিজের কল্পনা বা নিজের আশা। আমি জানি না এটা হবে কি না, কিন্তু চেষ্টা তো করতে হবে। সে চেষ্টা। আর এইটা নিয়ে এই যে দেখতে আসতে বলছেন দর্শক, এইটা নিয়ে একটা ঘটনা আপনি যেটা বলছিলেন যে কালকক্ষ দেখতে গিয়েছেন সিনেমা হলের মধ্যে, তারপর আপনাকে বলেছেন যে এটা এই ছবি না দেখে। কালকক্ষ আইনক্সে চলছে, হ্যাঁ কালকক্ষ আইনক্সে চলছে, কাউন্টারের সামনে দাঁড়িয়েছে। এটা আমরা ছোটবেলা থেকে শিখেছি, আমরা সবাই যেতাম কাউন্টারের সামনে দাঁড়াতে। দাঁড়িয়ে আছি, আমার ছবি টিকিট কাটতে একজন এসছেন, তাকে বলা হচ্ছে পাশের অডিটোরিয়ামের ছবি দেখতে 3 নম্বরের। আমার খুবই রাগ হয়েছে, আমরা চুপ করে দাঁড়িয়েছিলাম, দর্শককে তো আর কিছু বলতে পারি না। তো উনি তো টিকিট কেটে চলে গেলেন। তারপর আমি যে কাউন্টারে সেই ছোট মাইক্রোফোন থাকে না সামনে, এই তুমি আমার কথা শুনতে পাচ্ছ? বললো হ্যাঁ। বললো যে তুমি ওকে কেন বললে পাশে ওঠে যেতে? বললো না ওইটাই তো লোক হবে না। তুমি বুঝে গেছো লোক হবে না? এই তোমাকে একটা কথা বলি, তোমাকে বলবো না, তোমার ম্যানেজারকে ডাকো। তোর ম্যানেজার এলো, ওই কাউন্টারটাই আমি সামনে বললাম, দেখুন আমি তো আপনাদের বয়স পেরিয়েই বয়সটা এসছি, আমাদের বয়সে যদি এটা আপনাদের কাউন্টার থেকে হতো না, আপনাদের বয়সে আমি থাকতাম, একটা কাঁচও থাকতো না। কারণ আমি আমার প্রডিউসার একবার ফোন করে দিতাম, তারা বাঁশ নিয়ে আসতো, ভেঙে দিয়ে চলে যেত। আপনি কাউন্টার থেকে বলছেন কেন, কে যাবে কি যাবে না? দর্শককে আপনি কন্ট্রোল করবেন না, দর্শকই নিজে কন্ট্রোল হবে। এবং এই যে বাংলাতে এসে বাংলা ছবি ঠিকমতো চলছে না, বা বাংলা ছবি যে হলটা পায় না, এটাও তো একটা বড় সমস্যা এই সময়। না এইটাই কিন্তু আমি একটা কথা বলি, এখন কি একটা ধারণা হয়েছে যে অবাঙালিরা আমাদের কন্ট্রোল করছে। অবাঙালি কিন্তু আমাদের কন্ট্রোল করছে না, কারণ আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম তখন বেশিরভাগই অবাঙালি ছিল, আরো বেশি ছিল। হ্যাঁ, মানে আমারও ভুল ধারণা, একদম ভুল ধারণা। দীপচাঁদ কাঙ্কেরিয়া, রঞ্জিত মাল কাঙ্কেরিয়া, কেবলচাঁদ দামানিরা, তারা সবাই যে ছিলেন তারা সব কিন্তু নন বেঙ্গলি, কিন্তু তারা কন্ট্রোল হতেন বাঙালিদের দিয়ে। আচ্ছা, তারা গল্প বাঁচতেন বাঙালি লেখকদের থেকে, তারা গল্প বাঁচতেন, তারা স্ক্রিপ্টটা বুঝতেন, না হলে তারা এসে বাঙালি প্রডিউসারদের জিজ্ঞেস করতেন ভাই এটা করবো, এটা হবে ঠিক? তার জন্য অ্যাসোসিয়েশন ছিল, তারা সব এক জায়গায় বুঝতেন। কিন্তু এখন তো তা হয় না। কে করেছিল? উত্তম কুমারের অমানুষ, সুপার হিট দাগারা করেছিল, কি বাঙালি করেছিল? না, অনুসন্ধান বাঙালি করেছিল, অনুসন্ধান দাগারা করেছিল। তাহলে সেটা নয়, আমি আমার কন্ট্রোলটা যদি ছেড়ে দিই, আমার জাতীয়তাবোধ যদি না থাকে, তাহলে তো যে কোনো জায়গায় আমার শাসন হয়ে যাবে। কিন্তু মানে সত্যি এই সময় তো বাংলার গন্ধ তো বাংলা ছবিতে পাওয়া যাচ্ছে না, কেন আমরা কেউ কিছু বলছি না, আমাদের সেই সাহসটা হারিয়ে গেছে। আমরা কেউ একটা কেউ নিজেদের ব্যক্তিত্বটা হারিয়ে ফেলেছি, বাঙালি নিজস্ব অস্তিত্ব সংকটে ভুগছে। হ্যাঁ, আর নিজে কি করে বাঁচবো ভাবছি। আর এই যে বাঙালি ব্যবসা পারে না, এই যে একটা মিথ প্রায় তৈরি হয়ে আছে, এটা মিথ তো আপনাদের পূর্বপুরুষ এবং আপনি তো ভাঙতে যাচ্ছেন। এটা কি বলবে যে নতুন যারা প্রযোজক আসছে, নতুনভাবে যারা বাংলা সিনেমার সাথে কাজ করতে চাইছে, জড়িয়ে পড়তে চাইছে এবং অত্যন্ত প্যাশনের সাথে চাইছে, তাদেরকে কি বলবেন যে এই লড়াইটা তো আপনার পূর্বপুরুষরাও করেছে, আপনিও করছেন, সেইখান থেকে কি বলবেন? যে আমি
তাদের বলেছি ভাই এবং এটা লাভবান হবে কি ব্যবসা হিসেবে, সিনেমা ব্যবসা হিসেবে নিশ্চয়ই লাভবান হবে, কিন্তু সেই লাভবান করতে গেলে তার হিসেবটা যারা জানে তাদের সেই হিসেবটা করো। হিসেবটা একটা কাপড়ের দোকানের পাশে একটা আইনক্স খুলে কাঁচ দিয়ে সে কাপড়ের দামটা ভালো জানে এর থেকে, সিনেমা হাউসের দাম থেকে। সে যদি 2000 টাকা ভাড়া পায়, এখান থেকে 2000 টাকা ভাড়া তার চাই, কিন্তু 2000 টাকা ভাড়া হবে না। 2000 টাকার মতো কন্টেন্ট থাকলে ভাড়া হবে। সেই জন্য সে টিকিটের দামটা বাড়িয়ে দিল। টিকিটের দামটা ভারী ভাবলাম তো শার্টের দোকানের দাম আর এই টিকিটের দামটা এক হবে, তা তো হবে না। চলচ্চিত্র আজকে কেন রাধা সিনেমা ওই শতবার্ষিকী ভবনে হাউসফুল হয়, কেন অভিনয় হাউসফুল হয়, কেন বিজলিতে হাউসফুল হয়? বাংলা ছবি হয়, বাংলা ছবি ভালো ছবিও হয়, কিন্তু সেই ভালো ছবিগুলো হওয়ার সেই যোগ্য জায়গাটা নিয়ে যেতে হবে তো। আজকে 80 টাকা টিকিট করে দেখুন, কোনো দিন আইনক্স হবে না, সব কটা সব হাউসফুল যাবে। তা তো করবে না তারা তো ওই শার্টের দোকানে হিসেব করছে। কিন্তু ব্যক্তিগত রুচির উপর ডিপেন্ড করে। তোর যদি বাংলা যদি প্যাশন না থাকে তাহলে তুমি কিছুতেই করতে পারবে না। আজকে যে সিঙ্গল স্ক্রিন সিনেমা হাউসগুলো আছে সেগুলো তো ঠিকই চলছে। আজকে 400টা ছিল 100টা হয়ে গেছে, কারণ মধ্যখানে একটা ঝড়ে গেছে। সেই ঝড়টাকে শুধু বলা হয় বাঙালি ছবি দেখলো না, বাঙালিকে ছবি দেখার উপযোগী করে তো দেখুন তোমরা। সেরকম ছবি করেছিল, করা হয়নি। সেটা নিজের দোষটা নিজে স্বীকার করো না, দর্শকের কি দোষ? আজকে প্রযোজক, পরিবেশক, প্রদর্শক যদি 50 ভাগ হয়, দর্শক 50 ভাগ, তারা পয়সা না দিলে এই তিনজনরা কি করবে? তিনজনরা বড় বড় কালো কালো গাড়ি কিনে ঘুরে বেড়াবে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখন। বিলাসিতা ছাড়ো, রাস্তায় নামো। নেবে তো দেখিয়ে দিলাম। আমি যদি রাস্তায় নামতে পারি 121 বছরে, তুমি 4 মাসে কেন পারবে না ভাই? এত কিসে তোমার গর্ব? গর্ব না, অহং। বাড়ি বাড়ি যাও। এরপরে আমি যে বিজ্ঞাপনের যে ওয়েটা নিয়েছি সেইটা আপনারা দেখবে, তোমরা দেখো। আমি বাড়ি বাড়ি যাব। 100টা পাড়ায় যদি 100টা বাড়ি থাকে, আমি 25টা বাড়িতে যাব, গিয়ে বলবো দয়া করে সিনেমাটা দেখুন। বলতে হবে যদি আমাদের বাংলা সিনেমা চালাতে হয়। একবার যদি বাঙালি দর্শক আবার ফিরে আসে তাহলে বাংলা ছবি আবার চলে ফেরা। আমার পক্ষে তো সম্ভব না একা, না আমাদের সবার পক্ষে চেষ্টা করতে হবে। সেই চেষ্টাটা তো, সেই জন্যই বলছি যে কমার্শিয়ালি মন পতঙ্গকে হিট করে তাহলে কিন্তু এইটাই রেওয়াজ হয়ে যাবে। একদম একদম। এবং এই ধরনের ছবি যদি সত্যি সত্যি বাণিজ্যিকভাবে সফল হয়, সেটা তো একেবারে নতুন দিগন্ত খুলে যাবে। এবং লোকে এইভাবে বিজ্ঞাপনটাকে এইভাবে করতে হবে, সোশ্যাল মিডিয়া নয়। আমাকে বলছে সোশ্যাল মিডিয়া আপনারা করেন, কজন সোশ্যাল মিডিয়া দেখতে পারে? কার স্মার্টফোন আছে? গ্রামের মানুষকে গিয়ে সোশ্যাল মিডিয়া দেখাবেন? অটোর পেছনে পোস্টার মারুন যে আমির খান অটোর পেছনে পোস্টার মেরেছিল, তুমি কে সোশ্যাল মিডিয়া করছো? রাগারাগির কথা হয়ে যায়, কিন্তু সত্যি সত্যি কি আমরা চলচ্চিত্রকে নিয়ে ভাবছি? এবং বাণিজ্যের দিকটা, আর বাণিজ্য না থাকলে চলচ্চিত্র হবে না। এতটা একটা ক্যাপিটাল ইন্টেন্স মিডিয়াম, সেখানে তো ক্যাপিটাল রিটার্ন যদি না আসে, সেইটা তো খুব। আমি ভাববো সাউথ ইন্ডিয়ান ছবিদের মতন অত কস্টলি ছবি বানাবো, কিন্তু সে কস্টলি ছবির কন্টেন্টটাকে করো বাঙালির মতো। বাহুবলী করলে কি বাঙালিরা দেখতে যাবে? সে দু গরসের 3 গরসে করে বাথরুমে যায়, সে যাবে বাহুবলী দেখতে। এইগুলো ভাই আমাদের ছোটবেলা আমরা এই ধরনের কথাবার্তা বলতাম, বুঝলে? আমরা যখন আমাদের বাবা কাকারা ধর্মতলা ছেড়ে গাড়ি করে যে যারা বাড়ি চলে যেতেন, আমরা তখন সেকেন্ড জেনারেশন নামতাম ধর্মতলা স্ট্রিটের মোড়ে, এই ট্রাম স্টপেজে দাঁড়িয়ে আমরা কথা বলতাম। তখন দীনেশ চিত্রামের বেহুলা লক্ষেন্দর সুপারহিট, তার ভাগ্নেই ছিল, দীনেশবাবুর ভাগ্নে বললো, অঞ্জনদা আমি একটা স্ক্রিপ্ট লিখে ফেলেছি। কেন? দারুণ ছবি, সুপারহিট। তুমি গেলে মামা তো মেরে ফেলবে, সুপার ফ্লপ।
যেটা যার কাজ নয় সেই যদি সেই কাজটা করে, এখন ঠিক তাই হয়েছে, মানে যেটা যার কাজ নয় সেটাই সেই করতে সেটা যাচ্ছে আর কি, সেটাই সমস্যার। হ্যাঁ, আর তার মধ্যে কিছু লোক গুছিয়ে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সিনেমা তো এখন খুব কম মানুষ প্যাশন থেকে বানায়, মানে ওই ভালো লাগা বা জেনে বুঝে জ্ঞান অর্জন করে যে সিনেমাটা বানাতে হয়, যে এটা নয় আর কি, যে আমার হঠাৎ মনে হলো আমি একটা সিনেমা করে আসি। বড় ডিরেক্টর নাম করব না, তিনি একটা ছবি নকল করেছেন, ছবিটাও চলেছে খুব, মানে একটা কি বলবো, একটা টাইম ল্যাপস শট, টাইম ল্যাপস জানো তো, একটা টাইম ল্যাপস, আরে সেই নকল ছবিটা যেটা ইউজ করি এও সেটা ইউজ করেছে, ওইটাকে পাল্টালি না কেন রে ভাই? বুঝলি অন্তত তুমি এরম ভাবে ছবি দেখবে না, আমি দেখবো না। সেই ছায়াটার ইউজ করেছে। অঞ্জনদা, আমরা একদম পর্বের শেষের দিকে চলে এসেছি, তাহলে কি ভাবছো যে মানে বাংলা সিনেমা সত্যি সত্যি ঘুরে দাঁড়াবে? মানে বলছিলে যে লাল সূর্যের আভা দেখা যাচ্ছে, সেই আভা তো হবে নাকি লাল টকটকে? কেন তোমায় বললুম, কারণ কলকাতা থেকে বম্বে গিয়েছিল, বম্বে থেকে ম্যাড্রাস গিয়েছিল, এবার কিন্তু ম্যাড্রাসের বিরক্তির কারণ হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে ম্যাড্রাসের ছবি এখন ডিস্ট্রিবিউশন হচ্ছে দুবাই থেকে। ডিস্ট্রিবিউশন দুবাই থেকে? হ্যাঁ, ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন হচ্ছে, এবং যে কোনো একটা তামিল ছবি, তামিল, তেলেগু, মালায়ালাম, ওদের মালায়ালাম 3টে ভাষা একসঙ্গে ডাব করছে, করে 3টে ইন্ডিভিজুয়াল ছবি সেন্সর করে রিলিজ করছে। বড় হয়ে যাচ্ছে, কিন্তু উল্টোটা এত কস্টলি ছবি হয়ে গেছে যে একটা ভাষার ছবি করলে ছবিটা চলছে না বাবা। সেই জন্য বলছিলাম না, দূর থেকে একটা দেখা যাচ্ছে লাল আলো। বাংলা কি ধরনের কন্টেন্ট ডিপেন্ডেন্ট খুব ছবি করতে হবে, মানে গল্প কি বাঙালি, এই যে বাঙালিকে বাঙালির সঙ্গে বাঙালির গল্প করতে, বাঙালি গল্পে যেতে হবে, মানে সেটা বাংলার গল্প হতে হবে, এটা বাইরে থেকে টুকলে হবে না। নতুন পরিচালক যারা আসছে, মানে তারা যদি আপনার কাছে যায়, গিয়ে যদি বলে যে ছবি বানানো কি কি কি, অলরেডি তো 5টা ছবি হয়েই গেল রে ভাই। হ্যাঁ, এবার কি কি ক্রাইটেরিয়া? না আমি জানি না, কিন্তু তার গল্পটা শুনলে আমি বুঝতে পারি। আচ্ছা, গল্পটা শুনলে, কারণ এটা বোধহয় আমার রক্তের মধ্যে আছে, আমি জানি না কেন বুঝতে পারি। তাহলে কি করে কালকক্ষর মধ্যে ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেল? আমরা তো ভাই কাউকে ধরতে জানি না, যে ধরবো তাকে বলবো, জানি না তো আমি। আরে ফরেন ডিস্ট্রিবিউশনটা ওটা কিভাবে সামলান আপনারা? ফরেন ডিস্ট্রিবিউশনটা ওরা অনেক প্রফেশনাল। আমাদের ফরেন ডিস্ট্রিবিউটার অ্যাবাউট 50 বছর হয়ে গেল, সবাই আছে, এবং আইনটাও খুব, আমাদের দেশে আইনটাও খুব শক্ত, ওরাও ঠকায় না আর আমরাও ঠকি না, সেটা একটা বড় বিষয়। হ্যাঁ, তোমার যদি কোনো ভালো লাগার খুব নিজের কাছের কোনো গল্প থাকে একেবারে সিনেমা সংক্রান্ত বা নিজের ব্যক্তি অভিজ্ঞতা সংক্রান্ত, সেটা তুমি বলো। আমার নিজের ভালো লাগায় আমার দুজনকার কথা সবসময় মনে হয়। একজন আমার ঠাকুমা, আরেকজন হচ্ছে সত্যজিৎ রায়ের মা। আচ্ছা, আমি অত ভালো ভদ্রমহিলা না দেখিনি। কোথাও গেলে না নিজের লোক মনে হয়। আরেকজন হচ্ছেন কানন দেবী। কানন দেবীকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি আমি তখন থেকে বাবা বাবা বলছেন কেন? তোমরা বাবার ঘরের ছেলে, জানো তোমার দাদু প্রথমে বলেছিলেন আমরা মেয়ে মানুষ কথাটা উনি বলেছিলেন। বাবার ঘরের ছেলেকে আমি বাবা বলবো না? আমি কিন্তু এইটার জন্যেই, যাই হোক, এখন যেসব জিনিসগুলো হচ্ছে আমি ঘৃণা করি। এই পরিবেশটাকে পাল্টাতে হবে। প্রত্যেক মানুষের নিজস্ব সম্মান নিয়ে উঠে দাঁড়িয়ে বলবে আমি বাংলা সিনেমা করি, আমি বিক্রি হয়ে গিয়ে করি না। যেদিন বলবে বাংলা সিনেমা দাঁড়িয়ে পড়বে। সেটার জন্য তো জোর করে বলার কিছু নেই, আমরা সবাই জানি। অনেক অনেক ধন্যবাদ অঞ্জনদা, কি বলবো আপনাকে। আর ভালো থাকো সবাই। আমাদেরও
আশীর্বাদ করবেন এবং এই যে মানে আমাদের এই কাজটাও যেভাবে শুরু হয়েছে, যে যারা সত্যি সত্যি এই সময়ের কিছু মানুষ যারা একেবারে অন্য রকম ছাপ রেখে যাচ্ছে আমাদের সামাজিক অবস্থানে, আমাদের দেশে, সেই রকমই আপনিও একজন মানুষ এবং আপনাকে এই সামনে থেকে পাওয়া, আপনার সাথে কথা বলা, সেটা আমাদের কাছে অত্যন্ত সৌভাগ্যের। ভাবনাঘরের টিমের সকলের তরফ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং আপনাদের যে ছবি, সামনের ছবি মন পতঙ্গ আসছে, সেটা অনেক বেশি সাফল্য অর্জন করুক, এটুকুই কামনা করি। অনেক ধন্যবাদ তোমাদের, তোমরা অনেক বড় হও, বাংলা ছবিকে আবার ফিরিয়ে নিয়ে যাও নিজের আগেকার সেই স্বর্ণযুগটায়। আপনারা শুনলেন অঞ্জনদার মুখ থেকে বাংলা সিনেমার প্রায় ইতিহাসই বলা যায় সেই কথা। আপনারা জানান আপনাদের এই পর্বটি কেমন লাগলো এবং আমাদের সাথে থাকার জন্য লাইক এবং সাবস্ক্রাইব বাটনটা একটু কষ্ট করে হলেও প্রেস করুন। আর কমেন্টে জানান যে অন্য কী ধরনের বিষয় বা অন্য কী ধরনের আলোচনা আপনারা শুনতে আগ্রহী বোধ করছেন। আপাতত এইটুকুই, ভালো থাকবেন।